সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হতে পারে আদালতে। দেশ সংস্কারে হাওয়া লেগেছে আকাশপথে, শাহজালাল বিমানবন্দরে মাত্র 20 মিনিটে মিলছে লাগেজ সেবার মান নিয়ে স্বস্তি। ফেরিতে ক্ষতিগ্রস্ত বাঁধের 66 পয়েন্টে এখনো উন্মুক্ত, দুশ্চিন্তায় বানভাসীরা। খাগড়াছড়িতে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি। রংপুরে 20 মেগাওয়াট এবং বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ, জনজীবনে নাভিশ্বাস, শিগগিরই মিলছে না সমাধান। মাদকের সহকারী উপপরিদর্শক থেকে শত কোটি টাকা রফিকুলের, রয়েছে 5টি ফ্ল্যাট দখল বাণিজ্যের অভিযোগ। প্রথমবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি ট্রাম্প কমলা, নুয়ে পড়ার অর্থনীতি ও সীমান্ত সংকটের জন্য দুষলেন রিপাবলিকান নেতাকে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছে আমি ফারজান আলিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে 24 মন্ত্রী, এমপি এবং উপদেষ্টাকে গ্রেফতার করা হলো। সাবেক আমলা তৌফিকে ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর 2 মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। দর্শক, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি ট্রাম্প এবং কমলা হ্যারিস। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বিতর্কে। And she's the one that caused it, that's weak on national security by allowing every nation last month for the year, 168 different countries sending people into our country. Their crime rates are way down. Putin endorsed her last week, said, I hope she wins. And I think he meant it, because what he's gotten away with is absolutely incredible. It wouldn't have happened with me. The leaders of other countries think that they're weak and incompetent, and they are. They're grossly incompetent. And I just ask one question. Why does Biden go in and kill the Keystone Pipeline and approve the single biggest deal that Russia's ever made, Nord Stream 2, the biggest pipeline anywhere in the world going to Germany and all over Europe? Because they're weak and they're ineffective. And Biden, by the way, President gets paid Trump, a lot of money. Thank you. We have a lot of issues to get to. We'll be right back with much more of this historic ABC News presidential debate from the National Constitution Center right here in Philadelphia. Back in a moment. I'm Kerry Johnson in Doha. Let's have a look at the other main stories now on Al Jazeera. অন্তর্বর্তী সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরের সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। সরকারের উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডায় ডাচদের সমর্থন কামনা করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রদূত। বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনীতি, বন্যা ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সহযোগিতা আরও জোরদার করবে। ভারতের অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা জানান, 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উঠে আসে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয়।
বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে $736 কোটি ঋণ চুক্তির মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পে ছাড় করবে। দুদেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে বলেও জানান তিনি। And these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something and we have also devised and we will talk about those projects, funding of the project, implementation part of it. Then another important thing is the commerce. You know, Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade disputes, but this will be sorted out. বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে বিনিয়োগে ভারতকে আহ্বান জানান অর্থ উপদেষ্টা। They have expertise in various fields, including nuclear fields and all that. So there's our project and our scientific research laboratory, you know, under that is another hat I'm wearing, science and technology. So they also offer, and they are already doing it. So science and technology cooperation, which is very, very important. So overall that is thing, and we have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue. That is all. এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে দাবি করেছেন ভারতীয় হাইকমিশনার। আগের মতোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় $5 কোটি বরাদ্দের কথা জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। বিদ্যুতের ঘাটতি মেটাতে চেষ্টা করছে সরকার। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যতে সীমান্তে বাংলাদেশে হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী বৈঠক শেষে তিনি কথা বলেন এবারে দুর্গাপূজার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। সর্বশেষ সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ গুলিতে নিহত হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি, এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এবার পুজো হবে 32,666টি পূজা মণ্ডপে। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে, এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যেতে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন। এবারে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা 4 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বইছে সুবাতাস। যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টমস সহ পদে পদে হয়রানির বদলে যাত্রী সেবার মান বাড়িয়েছে কর্তৃপক্ষ। মাত্র 20 মিনিটে লাগেজ পেয়ে স্বস্তি যাত্রীদের। ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন সার্ভিসেও কমেছে যাত্রী ভোগান্তি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে রিপোর্ট করছেন জান্নাতুল মোহনা। যাত্রী ভোগান্তি, অনিয়ম, অব্যবস্থাপনায় যেন নিত্যদিনের ঘটনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই পাল্টাতে শুরু করেছে বিমানবন্দরের পরিবেশ। দেশ সংস্কারের হাওয়া লেগেছে আকাশপথের বন্দরে। বদলে গেছে যাত্রী সেবা থেকে শুরু করে কার পার্কিং এলাকার নৈরাজ্য, ভেঙেছে দর্শনার্থীদের টিকিট বিক্রির সিন্ডিকেট ও পাবলিক টয়লেট সহ নাগরিক সব সেবায়। দীর্ঘদিনের অনিয়ম আর অশোভন আচরণের পর হঠাৎ দ্রুত লাগেজ প্রাপ্তি, ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন, কর্মচারীদের সদাচরণের মতো স্বাভাবিক ঘটনায়ও হতবাক প্রবাসী ও যাত্রীরা। যারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন। আগের থেকে এখন সুবিধা, আমাদের লাগেজও মিলে গেছে খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই আমাদের সবকিছু মিলে গেছে। আগে লাগেজ আসতো, আগে মানুষ ছাড়তো পরে, আর এখন ইনশাল্লাহ আমরা চলে আসছি, লাগেজ সাথে সাথে পেয়ে গেছি। আমাদের আগে লাগেজ আইসা পড়ছে, তো ইনশাল্লাহ আমরা এখন খুব খুশি, এখন খুব ভালো, আলহামদুলিল্লাহ। হয়রানি মুক্ত সেবা কার্যক্রমের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রশংসায় ভাসছেন বিদেশিদেরও। मेरी फ्लाइट थी 3:30 की लैंडिंग हुई थी और अभी तक मैंने सब कुछ कर लिया, मतलब तो फास्ट सर्विस है, तो अच्छी है। मैं तो आता रहता हूँ बांग्लादेश, पर इस बार जो रेस्पॉन्स था यहाँ का और इस बार जो स्टाफ था वो भी काफ़ी अच्छा रिस्पॉन्सिव रहा। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের নিরাপদ ও পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক। যাত্রীদের সেবাটা উন্নত করা এবং ইমপ্রুভ করাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সবগুলো প্রতিষ্ঠান সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি। এখানে 24টি সরকারি সংস্থা, 39টি এয়ারলাইন সহ অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের সম্মানিত যাত্রীদের ডিপার্চার এবং অ্যারাইভালটা যেন সুন্দর হয়। লাগেজ ডেলিভারিতেও গতির কথা উল্লেখ করে নির্বাহী পরিচালক জানান, মাত্র 18 মিনিটের মধ্যেই প্রতিটি বিমানের 80 থেকে 85 ভাগ লাগেজ সরবরাহ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ 80 থেকে 85 ভাগ সময় আমাদের স্টিপুলেটেড যে সেই সময়ের মধ্যে লাগেজগুলো দিতে পারছি। এখন থেকে যাত্রীরা বিমানবন্দরের সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ কিংবা মতামত জানাতে পারবেন 13600 নাম্বারে। এয়ার অ্যারাবিয়ানের এই ফ্লাইটটি নেমেছে 23 মিনিট আগে যেখানে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরেও লাগেজ মিলত না, সেখানে 23 মিনিটেই যাত্রীরা পেয়ে যাচ্ছেন লাগেজ। এ ধরনের নানা সংস্কার ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যাত্রীরা জানাচ্ছেন এ ধরনের সেবার মান যেন বজায় থাকুক এবং যাত্রী ভোগান্তি দূর হোক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক বন্যায় অবকাঠামোর পাশাপাশি কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো সংস্কার করা যায়নি বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো। সড়ক সংস্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তি পোহাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তবে বিভিন্ন এলাকায় কৃষকদের বীজ এবং চারা দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে বাঁধের 91টি পয়েন্টে ভাঙনে অন্তত 11 লাখ মানুষ পানিবন্দী ছিলেন। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, কৃষি, মৎস্যসহ ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। জেলায় কাঁচা ঘর ভেঙেছে 8350টি। ভেঙে যাওয়া বাঁধের 91টি পয়েন্টের 25টি সংস্কার করা হয়েছে। বাকি 66টি পয়েন্ট উন্মুক্ত থাকায় দুশ্চিন্তায় দিন পার করছে বানভাসী মানুষ। ভারত থেকে যে নেমে আসা পানিগুলো এই নদীতে ধারণ করার ক্ষমতা নাই। এই নদীর ড্রেজিং নাই, নদীর শাসন নাই, নদীকে খনন করার কোনো ব্যবস্থা নাই। এটা এই অঞ্চলের মানুষ, এই জনপদের মানুষ সবসময় বলে আসছে যে নদীগুলো খনন করেন। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা 2 দফা করি এই পাথরে রোপণ করেছি, তারপর দফা নিয়ে গেছে, তারপর জালও নিয়ে গেছে। এইটা আমাদের বাড়ি, এই পাশের বাড়ি। এবারের বন্যায় কুমিল্লার অন্তত 60,000 হেক্টর ফসলি জমি বন্যায় প্লাবিত হয়। ভেসে যায় 3000 হেক্টর আমনের বীজতলা। সংকট উত্তরণে সরকারিভাবে চারা ও বীজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রোপা আমন আমাদের প্রায় 25,000 হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই 25,000 হেক্টরের মধ্যে 22,000 হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। রোপা আমনের বাইরেও সরকার কৃষকদেরকে আগাম সবজি চাষের জন্য, পারিবারিক সবজি বাগানের জন্য
প্রায় 16,700 কৃষককে প্রণোদনা দিবে। সেখানেও বীজ সহায়তার সাথে আর্থিক সহায়তা আছে। এর পরবর্তীতে আগাম রবি ফসলের জন্য 8টা ফসলে আমরা কুমিল্লা জেলায় 8টা ফসলে 15,000 কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে এবং আমরা তাদের সাথে সারাক্ষণে আছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায়। খাগড়াছড়িতে সড়কের ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো। এলজিইডির তথ্য মতে জেলায় 107 কিলোমিটার গ্রামীণ সড়ক, 14টি কালভার্ট ও 3টি বড় সেতুর ক্ষতি হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উৎপাদন বন্ধ রয়েছে রংপুরে 20 মেগাওয়াট এবং দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে। এই দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই বিভাগের মানুষ। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তাও জানাতে পারেননি সংশ্লিষ্টরা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। দিনাজপুরের বড়পুকুরিয়ায় 3টি ইউনিট থেকে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু দীর্ঘদিন বন্ধ রয়েছে 2টি ইউনিট। বাকি 1 ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হলেও গেল 4 দিন থেকে সেটিও বন্ধ। রহস্যজনকভাবে বন্ধ রয়েছে রংপুর 20 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে রংপুর বিভাগের 8 জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে চাহিদা 1200 মেগাওয়াট, সেখানে মিলছে 500 থেকে 700 মেগাওয়াটেরও কম। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক ঘাটতি থাকায় এই সংকট বেড়েই চলছে। বিদ্যুতের এই মুহূর্তে চাহিদা 1100 মেগাওয়াটের মতো, তার মধ্যে আমরা সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। এখানে আমরা বর্তমানে সরবরাহ পাচ্ছি 700 মেগাওয়াট। বিদ্যুতের এমন ভয়াবহ বিপর্যয় ও লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। প্রায় কর্মহীন থাকছেন বিদ্যুৎ চালিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্রামে যেমন আগে কারেন্ট গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিল না, শহরে আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত কারেন্ট থাকে না, একটা না। কারেন্ট না থাকার সত্ত্বে আমাদের কাজ কাম কম হইতেছে, সাপ্লাই কম দিতে পারতেছি। এখন ধরুন যে 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম লোডশেডিং, এই জন্য ধরুন যে আমার কাজটা সময়মতো আমি করতে পারতেছি না। সাধারণ মানুষ বলছেন লো ভোল্টেজ ও লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। আমার বাড়িতে যদি 10 মিনিট কেউ থাকতে পারে তাকে আমি 500 টাকা পুরস্কার দেবো। গাড়িটা ঠিক মতন চার্জ না হলে কেমন করে পেট চালাবো কলেন ভাই? একটা ফ্রিজ 6 ঘন্টা, তো এমনিতেই কারেন্ট না থাকলে 6 ঘন্টা কোনো খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। পানি তোলার জন্য সমস্যা হচ্ছে, পানি ঠিক মতো উঠতেছে না। এগুলা তো বিদ্যুৎ না থাকার কারণেই হচ্ছে। আপনার এসি চলতেছে না, ফ্যান চলতেছে না। কী কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তা জানতে কেন্দ্র ও পাওয়ার গ্রিডে গেলে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সরকারি চাকরিতে 14তম গ্রেডের থেকে হয়েছেন 100 কোটি টাকার মালিক। মাদকের সহকারী উপপরিদর্শক পদে চাকরি করে কিনেছেন মিরপুরের পীরেরবাগ এলাকার 5টি ফ্ল্যাট। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন দখল বাণিজ্যের। প্রশাসনের ভয় দেখিয়ে আর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন জমি ও ফ্ল্যাট। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। নরসিংদী জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদে চাকরি করেন রফিকুল ইসলাম। তৃতীয় শ্রেণীর একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও শত শত কোটি টাকার মালিক। তার সম্পদের খতিয়ান দেখে চোখ কপালে ওঠার জোগাড়। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে মিরপুর পীরেরবাগ এলাকায় রয়েছে তার 5টি ফ্ল্যাট, যার প্রতিটি তার স্ত্রী শাহনাজের নামে। পীরেরবাগের কামালের দোকান নামক এই সড়কের পদ্মা টাওয়ারে রয়েছে স্ত্রী শাহনাজের নামে একটি ফ্ল্যাট। মোসাম্মদ শাহনাজ আক্তার, টাঙ্গাইল বাড়ি। এই যে ওইদিকে কোনার বাসার থাকে ফ্ল্যাট আছে, কিন্তু বানাইছে না, কিচ্ছু করেন না। একটু সামনেই এনপি টাওয়ারেও রয়েছে স্ত্রী শাহনাজের নামে আরেকটি 1050 স্কয়ার ফুটের ফ্ল্যাট। তবে এই ফ্ল্যাটটি কয়েক মাস আগে বিক্রি করে টাকা ক্যাশ করে নেন তিনি। এছাড়া একই এলাকায় ঠিকানা ভবনের 8ম তলায় 1200 স্কয়ার ফুটের ফ্ল্যাটটি তিনি নিজেই বসবাস করেন। কথা হয় বাড়ির কেয়ারটেকারের সঙ্গে। এখানে নিজের ফ্ল্যাট। কটা ফ্ল্যাট এখানে? এখানে আছে একটা। এই অনুসন্ধানের মাঝেই খোঁজ আসে পশ্চিম শেওড়াপাড়ায় সন্ধান মিলেছে তার আরেকটি বাসগৃহের। তবে ভবন নির্মাণাধীন থাকায় যথাযথ কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ আছে মিরপুর পীরেরবাগের স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে মিলে আর প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে দখল করে নিতেন জমি ও ফ্ল্যাট, পরে তা বিক্রি করে দিতেন অন্য কারো কাছে। তার দখল বাণিজ্যের শিকার হয়ে এক ভুক্তভোগী দুদকে তার বিরুদ্ধে অভিযোগ করেন, মামলা করেন আদালতেও।
কিছুই বলতে চায় না, ওরা ওইটা বলবেও না, নিয়ম করবে না, মানে লুটপাট করে খাবে। অলরেডি বিল্ডিং এ বানানোর সময় 2 কোটি টাকা লুট করে খাইছে অলরেডি। অভিযুক্ত রফিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে সরাসরি দেখা করতে বলেন। আপনি কই আছেন এখন? আমি নরসিংদী। আপনি এক সময় আসেন, পরে কথা বলা যাবে, আমার খুব জানতে। ভাই কখন আসবো বলেন তো? আচ্ছা, আমি যখন ঢাকায় আসি আপনি এক ফোন দেবো। পরে প্রতিবেদক আবার ফোন দিয়ে অভিযোগের বিষয়ে প্রশ্ন তুললে ফোনটি কেটে দেন তিনি। আপনার বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি ভাই, আপনি কয়েকটা প্রশাসনের ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতিবাজদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংস্কারের আহ্বান টিআইবির। সরকারি কর্মচারী যে পর্যায়ে হোক না কেন এবং যে বিভাগে কর্মরত হোক না কেন, পুলিশ সহ অন্যান্য যে কোনো খাতে বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এই ধরনের বিশাল অর্থ সম্পদের মালিকানা অর্জন করা অস্বাভাবিক এবং এটি অবশ্যই খতিয়ে দেখা দরকার। প্রশাসনের রন্ডে রন্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় 2010 সালের ডান হাতের কবজি পর্যন্ত কেটে নেওয়া হয় লুৎফর রহমান নামের এক ব্যক্তির। 2018 সালে আওয়ামী লীগের করা নাশকতার মামলায় বেশ কয়েক মাস জেলও খাটেন তিনি। অভিযোগ উঠেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এক নেতার আক্রোশের শিকার হয়ে নাশকতার মামলায় এবার আবারও আসামি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোকা ইউনিয়নের সদস্য লুৎফর। এ নিয়ে দলের ভেতরে বাহিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের টানা 3 বারের মেম্বার লুৎফর রহমান বিএনপির রাজনীতি করায় 2010 সালে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল তার একটি হাত কেটে নেন। তখন তার নামে করা হয় নাশকতার মামলাও। অভিযোগ উঠেছে, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে বিএনপির নেতার করা মামলায় আসামি হন লুৎফর। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এমন ঘটনায় তার পরিবারেও নেমে এসেছে হতাশা। যখন আওয়ামী লীগের আমল ছিল আমি আধা রইলাম, বিএনপি সাপোর্ট করে দিকে, বিএনপির দল করে দিকে হাত হারাইলাম। আমি 3 বারের মেম্বার। বিগত দিনে আমি 2 টার্ম মেম্বারই করছি আমার ইউনিয়নে কামরুজ্জামান লেবু চেয়ারম্যানের সাথে। বিএনপি এবারে বিএনপি তারা মামলা করে, এটা একটা দুঃখজনক। শত্রু আছে, তার অনেক শত্রুরাই করছে। শত্রুরা না করলে তারপর বিএনপির মামলা থাকতে আবার আওয়ামী লীগের মামলা হয় কেমন? শুধু লুৎফর নয়, কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে মামলায় আসামি হয়েছেন বিএনপি কর্মী বুলবুল এবং মুন্নাফ মিয়া কামাল। ফেরারি আসামি হয়ে বাড়ি ছাড়া তারা। 22 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, আমি তার ফেভারে বা তার পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করি নাই বিদায় রাগ বা জিতের বশবর্তী হয়ে উনি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে। নাশকতার মামলায় বিএনপির 3 জনকে আসামি করা দুঃখজনক বলছেন সিনিয়র নেতারা। আর কামরুজ্জামান লেবুর দাবি তারা বিএনপি নয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। লেবু চেয়ারম্যান যেই হোক, দলের যত বড় নেতাই হোক, জননেতা, দেশ নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে যে চোর বিদায় করে ডাকাত আনা যাবে না। দীর্ঘদিন আওয়ামী লীগ করে, মুন্নাফরাও আওয়ামী লীগ, যুবলীগের সাথে একবার ছবি সহ সবই আছে। যুবলীগের সাথে এলাকায় মহড়া নানা নিয়ে আছে। যে জাকারিয়া হারুন যেটা বলছে এটা তো ভালো একটা। নাশকতার অভিযোগ এনে গত 30 আগস্ট মুক্তাগাছা থানায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ সহ 92 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1500 জনকে আসামি করে মামলা করেন দাউগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যার পানিতে নোয়াখালীর মাছের ঘের ভেসে যাওয়ায় বাজারে বাড়তি মাছের দাম, এছাড়া সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় সবজির দামও নাগালের বাইরে। এই নিয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, মাছ মাংস সহ সব পণ্যের দাম চড়া আমরা শুনতে পেরেছি, বিস্তারিত বাজার দর আমাদের জানান।
লিনা, নোয়াখালীর বাজার পরিস্থিতি যদি বলতে হয় তাহলে যে বন্যা পরবর্তী যে বাজার পরিস্থিতি আসলে নোয়াখালীর একটা অস্থিতিশীল রয়েছে। তো গত মাসে যে ভয়াবহ স্মরণকালে যে নোয়াখালীতে ভয়াবহ যে বন্যা হয়েছে, এই বন্যার পরে বাজার অনেকটা যে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যে নোয়াখালী পৌর বাজারে যে মাছের বাজারে দাঁড়িয়ে আছে। তো আমি মাছ দিয়ে যদি শুরু করতে চাই যে তাহলে বলতেছি যে বাজারে পর্যাপ্ত মাছের সংকুলন না থাকায় বা পর্যাপ্ত মাছের আমদানি না থাকায়, বিশেষ করে নোয়াখালী চরাঞ্চলের যে মাছের ঘেরগুলো রয়েছে, যে খামারগুলো রয়েছে, সেগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মৎস্য চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপরে এসব মাছ বাজারে না আসায় মাছের দাম অত্যন্ত বাড়তির দিকে রয়েছে। অন্যদিকে যে বিভিন্ন জেলা থেকে যেসব মাছ আসতো, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, যশোর, সাতক্ষীরা থেকে যেসব মাছ আসতো, সেসব মাছও না আসায় মাছের দাম অনেকটা বাড়তি বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা। অন্যদিকে সবজির বাজারও কিছুটা চড়া রয়েছে। কারণ হিসাবে জানা গিয়েছে যে বন্যার ভিতরে যে সবজির মাঠ পানিতে তলিয়ে যাওয়ায়, শরৎকালীন সবজি মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় সবজির বাজার অনেকটা চড়া রয়েছে। অন্যদিকে মুদি পণ্যের দামও বেশি বেড়েছে। পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, চালের দাম, মোটামুটি বলতে গেলে যে নোয়াখালী বাজারে সবকিছুর দামে বেড়েছে বলে জানা গেছে। তো আমি এখন এই বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে বাজারে আপনি তো কিনতে এসেছেন, কেমন দেখছেন যে বাজার পরিস্থিতি, আপনি কেমন দেখছেন এবং দাম কেমন মনে হচ্ছে? বাজারে তো অনেক বেশি দাম চড়া। বিশেষ করে সাধারণ ক্রেতা যারা আছে তাদের পক্ষে তাদের ক্রয় ক্ষমতার বাইরে, অনেকটা নিয়ন্ত্রণের বাইরে আর কি। দীর্ঘদিন থেকে ধীরে ধীরে সবজি, মাছ সবকিছুর দামে বাড়তি আছে। অন্যদিকে মুদি পণ্যের দামও কিন্তু অনেক বেশি। ফলে আমরা যারা আছি সাধারণ ক্রেতা বা যাদের আয় একদম সীমিত, তাদের কিন্তু বাজারে আসলে মানে বাজারের সাথে তাদের আয়ের সাথে কোনো সঙ্গতি রাখা যাচ্ছে না। ফলে আমরা যারা সাধারণ ক্রেতা আছি, তাদের সীমিত আয়ের লোক, তারা কিন্তু আপনার স্বাভাবিকভাবে জীবনযাপন করে ক্রয় করে খেতে পারছে না আর কি। মানে খেতে তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে বাজার মনিটরিং এর ব্যাপারে সরকারের কোনো দাবি আছে কিনা? অবশ্যই আছে। বর্তমান সরকার যে বৈষম্য বিরোধী সরকার, তারা বর্তমানে যে বাজার নিয়ন্ত্রণের যে আশ্বাস জনগণকে দিয়েছিল, আমরা আশা করি সেটি তারা যথাযথভাবে মনিটরিং মাধ্যমে তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি বলছেন যে দিন দিন যে বাজার পরিস্থিতি মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় তারা পরিবার নিয়ে এবং সাধারণ জীবন নিয়ে হিমশিম খাচ্ছেন। অপরদিকে এই ক্রেতা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ হচ্ছে নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাওলা সুজন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের আগে প্রথমবার টেলিভিশন বিতর্কে করমর্দনের মধ্য দিয়ে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজে এই বিতর্ক শুরু হয়। প্রথমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং অভিবাসন সংকটের জন্য ডোনাল্ড ট্রাম্পের সময়কার প্রশাসনকে দায়ী করেন কমলা। তার দাবি, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে তলানিতে রেখেছেন ট্রাম্প, যা পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাট সরকার। একই সঙ্গে ট্রাম্পের 2025 প্রজেক্টকে বিপজ্জনক হিসেবে অভিহিত করেন তিনি। গাজা ইস্যুতে চলমান যুদ্ধের অবসান চেয়েছেন কমলা। এ নিয়ে আক্রমণ করে ট্রাম্প বলেন, কমলা বিজয়ী হলে 2 বছরের মধ্যে অস্তিত্ব হুমকিতে পড়বে ইসরায়েল। এছাড়াও অভিবাসন, গর্ভপাত সহ নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন দুজন। Or any other place, what they've done to business and manufacturing in this country is horrible. We have nothing because they refuse. You know, Biden doesn't. অশান্ত ভারতের মণিপুর রাজ্য বিভিন্ন জায়গায় রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। রাজ্যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যোগান দিচ্ছে কারা, তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এ অবস্থায় আরও 3 জেলায় জারি করা হয়েছে কারফিউ। আগামী 5 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। হামলা, পাল্টা হামলা আর সহিংসতায় ক্রমশ দাবানলের মতো উত্তেজনা ছড়াচ্ছে ভারতের মণিপুর রাজ্যে।
ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন ভারত। গেল সোমবারও উত্তপ্ত ছিল রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি। কতুর গ্রামে ড্রোন হামলা চালায় কুকিরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে ইম্ফলের রাস্তায় নামেন বিপুল সংখ্যক নারী। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। अभी मणिपुर में क्या हो रहा है सबको पता है। दिन ब दिन आदमी मर रहा है, कुकी लोग ने फायरिंग किया है। এ আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার বলে জানায় মুখ্যমন্ত্রী। মণিপুর পুলিশের কর্মকর্তা রাজীব সিং বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন বলেও জানান তিনি। We are taking it very seriously. We have spoken to everybody from here to Delhi और वहाँ दिल्ली में भी NSG से भी हम लोगों ने बात किया है, DG NSG से बात किया है। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, সে নিয়ে ওঠে নানা প্রশ্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে গুজবে কান না দিতে আহ্বান জানায় রাজ্য পুলিশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তান সিরিজ এখন অতীত। এবার ভারত সিরিজে নতুন করে শুরু লক্ষ্য বাংলাদেশ দলের। মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন শেষে কথা বলেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লাল সবুজ জার্সিতে 1 দশক সার্ভিস দেয়া লিটন মনে করেন দলের দায়িত্ব নেওয়ার এখনই সঠিক সময়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ টেস্ট দলের বড় ভরসার নাম লিটন দাস। গেল কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে সেই ভরসা দিয়ে এসেছেন লিটন। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে লিটন যতটাই ফিকে ততটাই উজ্জ্বল লাল বলের ক্রিকেটে। গেল 4 বছর টেস্টে স্বীকৃত উইকেটকিপার ব্যাটারদের মধ্যে লিটনের উপরে শুধু ঋষভ পান্থ আর মোহাম্মদ রিজওয়ান। তবে 49.79 গড়ে লিটন সবাইকে ছাপিয়ে সবার উপরে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 1 দশক কাটানো লিটন এখন আরও পরিণত। অনুশীলন শেষে গণমাধ্যমকে জানান পরিণত বয়সে নিজের দায়িত্বের কথা। স্বাভাবিক, আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিয়ে তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। আসন্ন ভারত সিরিজের আগে পাকিস্তান সিরিজের ইতিহাস এখন অতীত। নতুন সিরিজে চান নতুন চ্যালেঞ্জ নিতে। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্ক তারা রাখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। ভারত সিরিজের আগে মঙ্গলবারও মিরপুরে চলেছে টাইগারদের অনুশীলন। নেটে ঘাম ঝরানো মুশফিক সাদমানদের সাথে শরীফুল রানা, হাসান মাহমুদরাও সানিয়েছেন নিজেদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তোলা হতে পারে আদালতে। দেশ সংস্কারে হাওয়া লেগেছে আকাশপথে। শাহজালাল বিমানবন্দরে মাত্র 20 মিনিটে মিলছে লাগেজ, সেবার মান নিয়ে স্বস্তি। ফেনীতে ক্ষতিগ্রস্ত বাঁধের 66 পয়েন্ট এখনো উন্মুক্ত। দুশ্চিন্তায় বানভাসীরা। খাগড়াছড়িতে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি। রংপুরে 20 মেগাওয়াট এবং বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ। জনজীবনে নাভিশ্বাস, শিগগিরই মিলছে না সমাধান। মাদকের সহকারী উপপরিদর্শক থেকে শত কোটি টাকা রফিকুলের। রয়েছে 5টি ফ্ল্যাট দখল বাণিজ্যের অভিযোগ।
প্রথমবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি ট্রাম্প কমলা, নুয়ে পড়া অর্থনীতি এবং সীমান্ত সংকটের জন্য দোষ দেন রিপাবলিকান নেতাকে। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।